আমরা চলে আসি থার্ড কন্ডিশনালসে। এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে যে ক্লজগুলো থাকে যেগুলো দিয়ে শর্ত আরোপিত হয়, অর্থাৎ ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেগুলো সম্পূর্ণ হতে পারে না, কারণ এই ক্লজের কাজগুলো বাস্তবে সংঘটিতই হয় না, অর্থাৎ এই কাজগুলো বাস্তবে হয় না। এক্ষেত্রে কন্ডিশনাল ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, অর্থাৎ ইফ যুক্ত যে ক্লজটা, ইফের সাথে যে ক্লজটা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং প্রিন্সিপাল ক্লজটাতে থাকবে পারফেক্ট কন্ডিশনাল। এবং পারফেক্ট কন্ডিশনাল বলতে আমরা কি বোঝাই, আমরা যদি একবার দেখে নিই, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এর আগে আমরা শুড, উড, মাইট, কুড বসিয়েছিলাম, আর পারফেক্ট কন্ডিশনালে বসাবো শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছিলাম। তাহলে এটা খুব সহজ না? স্ট্রাকচারটা কিন্তু আমরা একটা উদাহরণ দেখলেই শিখে যাব। তারপরও আরেকবার বলি, পারফেক্ট কন্ডিশনাল বসানোর জন্য আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? স্ট্রাকচারটা হচ্ছে ইফের সাথে আমরা পাস্ট পারফেক্ট যদি বসাই তারপরে বসবে পারফেক্ট কন্ডিশনাল, বা শুরুতে যদি পারফেক্ট কন্ডিশনাল বসাই তাহলে তারপর বসবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, কারণ এই অংশটাই হচ্ছে কন্ডিশন বা শর্ত বোঝায় সেই ক্লজ, অর্থাৎ কন্ডিশনাল ক্লজ। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, ইফ আই হ্যাড গটেন অন দ্য ট্রেন আই উড হ্যাভ সিন ইউ, তার মানে কি এটা আসলে বাস্তবে হয়নি, কিন্তু যদি আমি ট্রেনটাতে উঠতাম তাহলে আমি হয়তো তোমাকে দেখতে পেতাম, তাই না? তো আমরা এরকম একটা অর্থই প্রকাশ করছি। তার মানে এই যে ইফ এর সাথে আমরা যে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করেছি এটা দিয়ে আমরা শর্ত বোঝাচ্ছি, এবং এই শর্তটা হচ্ছে বাস্তবে সংঘটিত হয়নি এমন একটা ঘটনা, কিন্তু আমি বলছি যে যদি আমি ট্রেনে উঠতাম তাহলে আমি তোমাকে দেখতে পারতাম। আর দ্বিতীয় যে উদাহরণটা সেটা কি, ইফ ইউ হ্যাড কাম টু দ্য স্টেশন, তুমি স্টেশনে আসোনি, এটা বাস্তবে হয়নি, কিন্তু তুমি যদি স্টেশনে আসতে উই কুড হ্যাভ মেট, আমাদের দেখা হতে পারতো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে ইফের পর আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং তারপর পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব। এখন আমরা এটারও কিছু ভ্যারিয়েশন দেখি। আমরা যেরকম প্রেজেন্ট যে আমাদের যে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেটার কিছু ভ্যারিয়েশন দেখেছিলাম, থার্ড কন্ডিশনালেরও কিছু ভ্যারিয়েশন আছে। কেমন? অনেক সময় এই ধরনের কন্ডিশনালে সাবঅর্ডিনেট কনজাংশনের ইফের পরিবর্তে, অর্থাৎ ইফ যে আমরা ব্যবহার করেছি ইফের পরিবর্তে সেন্টেন্সের শুরুতেই আমরা হ্যাড ব্যবহার করতে পারি, অর্থাৎ সেখানে ইফটা প্রয়োজন হবে না। সেটা কিভাবে? হ্যাড ইউ রিটেন দ্য লেটার আই উড হ্যাভ পোস্টেড ইট। এটা কিসের পরিবর্তে লেখা হয়েছে? যে ইফ ইউ হ্যাড, তারপরের অংশ হচ্ছে এটা রিটেন দ্য লেটার আই উড হ্যাভ পোস্টেড ইট। এটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে, কিন্তু আমরা এই যে ইফের জায়গাটাতে হ্যাডটাকে সামনে নিয়ে এসে একই অর্থ প্রকাশ করতে পারি। তাহলে এই যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনটা আছে ইফ, এটার পরিবর্তে আমরা হ্যাডও সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি। তাহলে হ্যাড ইউ রিটেন দ্য লেটার আই উড হ্যাভ পোস্টেড ইট। আগের উদাহরণগুলো যদি বলি, এই উদাহরণটাতে যদি আমরা বলি যে হ্যাড আই গটেন অন দ্য ট্রেন আই উড হ্যাভ সিন ইউ, বা হ্যাড ইউ কাম টু দ্য স্টেশন উই কুড হ্যাভ মেট। এখন আমরা দেখব কিছু মিক্সড কন্ডিশনালস নিয়ে, যেগুলোকে আমরা পার্টিকুলারলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই কন্ডিশনাল রুলের মধ্যে ফেলতে পারি না, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এই ধরনের কন্ডিশনাল নিয়ে প্রশ্ন অনেক আসে। তো প্রথমটাই কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অর্থাৎ আমরা ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা লিখি, এখানে ইফ যুক্ত ক্লজ না হয়ে এই ক্লজটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং সেটা কি দিয়ে শুরু হবে? হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে বা কোনো একটা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে। তো আমরা যদি এক্সাম্পলটা দেখি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হোয়াটএভার দ্য ইনসিডেন্ট ইজ ফলো দ্য রুলস। এখানে যে আমরা হোয়াটএভার দেখতে পাচ্ছি এটা একটা অ্যাডভার্ব, এবং এ কারণে এখানে যে শর্তযুক্ত আমাদের যে ক্লজটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কি হয়ে গেল? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এখানে ইফ নেই, তারপরেও আমরা কন্ডিশন এখানে বোঝাচ্ছি, এবং তারপর আমরা পুরো সেন্টেন্সটা কি পেলাম? হোয়াটএভার দ্য ইনসিডেন্ট ইজ ফলো দ্য রুলস। ঘটনা যাই হোক না কেন আমাদের রুলগুলি ফলো করতে হবে।
এখন আমরা সেকেন্ডেতে চলে আসি। পোলাইট রিকোয়েস্ট বোঝাতে ইফ ইউ উইল বা ইফ ইউ উড ব্যবহৃত হয়, কিন্তু ইফ ইউ উড এই স্ট্রাকচারটি বেশি ব্যবহৃত হয় এমন একটা পোলাইট ফর্ম। যদি আমরা এক্সাম্পলটা দেখি, ইফ ইউ উইল কাম টু মাই স্টোর বা ইফ ইউ উড কাম টু মাই স্টোর আই শ্যাল বি ভেরি হ্যাপি। এখানে আমরা আই উইল বিও লিখতে পারি। তো এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শর্তযুক্ত আমাদের যে ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজ বা আমাদের কন্ডিশনাল ক্লজ, সেটাতে আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি পোলাইটলি যে ইফ ইউ উড বা ইফ ইউ উইল কাম টু মাই স্টোর, যদি তুমি আসতে আমার দোকানে, আই শ্যাল বি ভেরি হ্যাপি। আইটা এখানে মুছে গেছে, আই শ্যাল বি ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে পোলাইট রিকোয়েস্ট বোঝানোর জন্য আমরা ইফ ইউ উইল বা ইফ ইউ উড প্রথমের এই অংশটা ব্যবহার করতে পারি। কিন্তু যে কথাটা বলছে সে যদি ধরে নেয় যে তার রিকোয়েস্টটা অবশ্যই রাখা হবে, অর্থাৎ তার শর্ত বা অনুরোধটা শ্রোতা রক্ষা করবে, তখন ইফ ইউ কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ক্লজটা শুরু হয়। এবং এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটা আমাদের লিখতেই হয় না, সেটা উহ্য থাকে। যদি আমরা এক্সাম্পল দেখি, ইফ ইউ কুড পোস্ট দ্য লেটার ফর মি, এখানে হচ্ছে আমি জানি যে সে কোথাও হয়তো বাইরে যাচ্ছে এবং আমি যে চিঠিটা তাকে পোস্ট করতে বলছি এটা সে পোস্ট করবে। তাহলে ইফ ইউ কুড পোস্ট দ্য লেটার ফর মি, এটা কি আমাদের শর্তযুক্ত যে ক্লজটা আছে, শর্তযুক্ত ক্লজ বা আমাদের যে কন্ডিশনাল ক্লজটা আছে, এটা হচ্ছে সেই কন্ডিশনাল ক্লজ। এবং এরপর কিন্তু আমরা আর আমাদের প্রিন্সিপাল ক্লজটা লিখিয়ে নিই। কেন? কারণ যখন এই অর্থটা বোঝানো হয়, শ্রোতা অনুরোধ রক্ষা করবে এরকম অর্থটা বোঝানো হয়, তখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা লেখার প্রয়োজন পড়বে না। আমরা এইভাবে করে ইফ ইউ কুড দিয়ে আমাদের যে কন্ডিশনাল ক্লজটা আছে সেটাই লিখে ফেলতে পারি। চতুর্থ যে আমাদের মিক্সড কন্ডিশনালটা আছে সেটা কি, ইফ এর পরে ওয়ান্ট বা উইশের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, উড লাইক বা কেয়ার ব্যবহার করে কন্ডিশনাল ক্লজ গঠন করতে পারি। অর্থাৎ ইফের পরে ওয়ান্ট বা উইশের জায়গাতে আমরা বসাবো উড লাইক অথবা কেয়ার। তাহলে আমরা যদি উদাহরণের দিকে তাকাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন আই উইল টিচ ইউ, তাহলে এখানে কি আছে, ওয়ান্ট শব্দটা আছে এবং এখানে উইশও থাকতে পারতো। যদি ওয়ান্ট বা উইশ থাকে সেটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, উড লাইক বা কেয়ার। তাহলে ইফ ইউ উড লাইক টু লার্ন আই উইল টিচ ইউ, বাকি অংশটা কিন্তু সেম, জাস্ট ওয়ান্টের জায়গাতে আমরা উড লাইক বসাতে পারি বা কেয়ার বসাতে পারি। কেয়ার বসালে সেন্টেন্সটা কি হবে, ইফ ইউ কেয়ার টু লার্ন আই উইল টিচ ইউ। এবং এই সবগুলো কিন্তু একই অর্থ বহন করে। তাহলে আশা করি আপনারা সবাই এই কন্ডিশনালের যে অংশগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। এগুলো দিয়ে আপনিও সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং যখন পরীক্ষাতে আসবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোন কন্ডিশনাল এবং কোন কন্ডিশনালটা বসবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই কন্ডিশনালের জার্নিতে আসার জন্য।